আসসালামু আলাইকুম। বাংলাদেশের সেনাবাহিনী ভাইরা, বিজিবি ভাইরা, আপনাদেরকে যদি বাংলাদেশের মধ্যেই ইন্ডিয়ান অথবা ইন্ডিয়ান আর্মিরা ভয় দেখায়, তাহলে ভয় পায়েন না ভাই। কোনো ধরনের ভয় পায়েন না ইনশাল্লাহ। আপনাদের পিছনে বাংলাদেশের 18-20 কোটি মানুষ আছে। এর মধ্যে তরুণ সমাজ আছে, জেন জি আছে, তার মধ্যে আলফা জেনারেশন ইনশাল্লাহ রেডি হইতেছে। ভয়ের কোনো কারণ নাই। তাদেরকে যথাযথভাবে প্রতিরোধ করবেন। কোনো কিছুকে ভয় করবেন না, কাউকে পরোয়া করবেন না, কারণ আপনারা খুব ভাগ্যবান। বাংলাদেশিরা এমন এক জাতি যারা নাকি একবার ন্যাংটা পোলাপাইন থেকে শুরু করে বৃদ্ধ মানুষ পর্যন্ত দেশের জন্য ঝাঁপাই পড়তে রাজি আছে। আমরা 1971 সালে দেখে আসছি না যে কোনো ট্রেনিং মেনিং কিছুই তাদের আসছিল না, জীবনে কোনোদিন অস্ত্র ধরা নাই, কিন্তু দেশ স্বাধীনের জন্য ওই মানুষগুলো অস্ত্র নিয়ে নিয়েছে। বাচ্চা পোলাপাইন থেকে শুরু করে যাদের একটু বুঝ হয়েছে তারাও যুদ্ধে নেমে পড়ছে। তো আপনারা এমন একটা জাতি পাইছেন যে এই জাতি আপনাদের পিছনে আছে, আপনারা কাউকে ভয় পায়েন না। এই ইন্ডিয়ান অথবা বিএসএফ এর আর্মিরা ওরা আপনাদেরকে ভয় দেখাইতে পারে, এটা আপনাদের ভয়ের কোনো কারণ নাই। আপনারা মনে মনে এটা ধারণ পোষণ করেন যে আপনাদের পিছনে বিশাল এক জাতি আছে। 18 কোটি মানুষ আপনাদের পিছনে আছে। দুনিয়াতে এরকম কোনো আর্মি বাহিনী নাই যাদের পিছনে 18 কোটি মানুষ দাঁড়াইতে পারে। আপনাদের পিছনে দাঁড়ায় যাবে ইনশাল্লাহ। তো কাউকে ভয় পাওয়ার কিছু নাই। আপনারা ধীরতার সাথে দেশকে রক্ষা করেন, দেশকে নিয়ে আগে বাড়েন। জনাব সালাউদ্দিন সাহেব, আপনার মতো যেন দ্বিতীয় আরেকটা সালাউদ্দিন 16 বছর, 18 বছর, 20 বছর যাতে ইন্ডিয়াতে পরিবার পরিজনকে দেশের মধ্যে রাইখা ইন্ডিয়াতে পড়ে থাকতে না হয়, যাতে গুম হয়ে ইন্ডিয়াতে থাকতে না হয়। এরকমভাবে দেশটাকে, এরকমভাবে দেশের সেনাবাহিনীকে, এরকমভাবে দেশের প্রতিটা স্তরে স্তরের প্রশাসনের যারা দায়িত্ব আছেন তাদেরকে ওরকমভাবে পরিচালনা করেন। আপনার হাতে যেহেতু এখন পুরোপুরি আইন শৃঙ্খলা বাহিনীর ক্ষমতাটা আছে, এই ক্ষমতাটাকে যথাযথ কাজে লাগান। আপনি যেরকম দেশ ছাড়া ছিলেন 16-17 বছর, আপনার মতো যাতে আর কাউকে এরকম দেশ ছাড়া থাকতে না হয়। কোন কোন জায়গায় দেশের দুর্বলতাটা ছিল এই জিনিসটা তো আপনি খুব ভালো করে জানেন। আপনাকে কারা কারা গুম করছে এটাও আপনি জানেন। তো এই গুমটা যাতে ভবিষ্যতে আর কাউকে কোনোদিন করতে না পারে, আপনি ওইভাবে দেশের আইন শৃঙ্খলা বাহিনীকে গড়ে তোলেন। আপনার কাছে দুইটা রাস্তা আছে। একটা হইতেছে যে হয়তো আপনি বাংলাদেশের সবার কাছে বীর উত্তম হয়ে থাকবেন, আর না হয় বাংলাদেশের সবার কাছে লেন্দুব দর্জির মতো হয়ে থাকবেন। যেহেতু 16-17টা বছর আপনি আসছিলেন দেশের বাইরে, গুম হয়ে আসছিলেন, তো ওই বাহিনীগুলোই যাতে পরীক্ষিত বাংলাদেশ বাহিনী হইতে পারে, বাংলাদেশপন্থী হইতে পারে, আপনি আস্তে আস্তে তাদেরকে কাজে লাগান। আপনার হাতে যেহেতু এই ক্ষমতাটা আছে, আপনি এইটা করতে পারেন। বাংলাদেশের মধ্যে এখন একজন আছে সেনাবাহিনী, সেনা কর্মকর্তার যে সবচেয়ে প্রধান, যেরকম আমরা চিনি ওয়াকারুজ্জামান সাহেব। তো ওনার হাতে পুরা সেনাবাহিনীর দায়িত্বটা না দিয়া এরকম বাংলাদেশে যদি 4টা বিভাগ হয় বা 6টা বিভাগ হয়, তাহলে 6টা বিভাগে 6টা সেনাবাহিনীর প্রধান রাখেন। মিস্টার ওয়াকারুজ্জামান যেরকম একজন সেনাপ্রধান, এরকম 6টা বিভাগে 6টা সেনাপ্রধান রাখবেন এবং 6 জনের সমানভাবে দায়িত্ব থাকবে এবং পাওয়ারও সমানভাবে থাকবে। যদি এক বিভাগের সেনাবাহিনী ইন্ডিয়ার হাতে বিক্রি হয়ে যায়, তাহলে আরও 5টা বিভাগের সেনাবাহিনীরা বাংলাদেশের মধ্যেই থাকবে, বাংলাদেশপন্থী থাকবে। যদিও আরও একটা বাহিনীকে ইন্ডিয়ানে কিনে নেওয়া যায়, তাহলে আরও 4টা বাহিনী থাকবে। ওই 4টা বাহিনীকে কিনার আগে আগে আপনি বাকি 2টা বাহিনীকে ঠিক করে ফেলতে পারবেন। 2টা সেনাবাহিনীর প্রধানদেরকে হয়তো বরখাস্ত করতে পারবেন বা ট্রান্সফার করতে পারবেন বা অন্য কিছু কইরা আবার ওই বাহিনীদেরকে পুনরায় পরিশুদ্ধ করতে পারবেন। এই জিনিসটা করতে পারেন যে আস্তে আস্তে আপনাদের যে ভয়টা আছে রদেরকে নিয়ে বা বিএসএফ এর কর্মকর্তাদেরকে নিয়ে, এই ভয়টা আস্তে আস্তে ইনশাল্লাহ কেটে যাবে। সেনাবাহিনীদেরকে 6 ভাগে বিভক্ত করে 6টা সেনা প্রধান রাখেন এবং প্রতিজনকে সেম পাওয়ার দিয়ে রাখেন। তাহলে ইনশাল্লাহ দেখবেন আস্তে আস্তে আমাদের বিভাগগুলা পরিপূর্ণ শক্তিশালী থাকবে। জনাব তারেক রহমান সাহেব, আপনার দিকে তাকাইলে বোঝা যায় যে আপনি কতটা অসহায়। এটা আমরা বুঝতে পারি, বাংলাদেশের মানুষও বুঝতে পারে। আপনি জনগণের থেকে সাহায্য নেন, জনগণের পার্টি করেন, জনগণের রাজনীতি করেন, আপনি আপনার পিতামাতার রাজনীতি করেন, তাহলে ইনশাল্লাহ দেখবেন জনগণ আপনার পাশে আসে। কে কে আপনার মতের বিরুদ্ধে বা আপনার পিতামাতার মতের বিরুদ্ধে কাজ করতেছে, কারা কারা আপনাদের দলের শত্রু, এটা আপনার আম্মা খুব ভালো করে চিনছেন, বেগম খালেদা জিয়া খুব ভালো করে জানতেন। আশা করি আপনি অনেক কিছু জানেন, অনেকে চিনেন। হয়তো আপনার দিক তাকাইলে বুঝতে পারি আপনারা অসহায়। তো আপনি যদি জিনিসগুলো মেনটেনেন্স করতে পারেন, আপনি দলটাকে করেন, আর নয় আস্তে আস্তে আপনি আপনার যে ভয়গুলো আছে ওই ভয়গুলোকে কীভাবে আপনি কাটায় উঠবেন এর জন্য আপনি কাজ করেন। দেশের উন্নয়ন কাজ করার পাশাপাশি আপনার সামরিক দিক দিয়ে শক্তিশালী হওয়ার দরকার,
সেনাবাহিনীর মধ্যে যেরকম বললাম যে সেনাবাহিনীর প্রধান আছেন ওয়াকারুজ্জামান, তো উনি তো পুরো সব সেনাবাহিনীর একজন প্রধান। তো আমার ব্যক্তিগত মত এরকম হতে পারে যে আমাদের বাংলাদেশে যে 4টা বিভাগ বা 6টা বিভাগ হয়, তাহলে 6টা বিভাগের 6টা ওয়াকারুজ্জামান রাখেন, মানে 6টা সেনাবাহিনী 6টা বিভাগে বিভক্ত থাকবে, প্লাস প্রতিটা বিভাগের সেনাবাহিনী যেন ওয়াকারুজ্জামান সাহেবের যেরকম পাওয়ার এবং 6 বিভাগের সেনাবাহিনীর 6 জনের জন্য সেম পাওয়ার থাকে। তাহলে ইনশাল্লাহ দেখবেন যে ইন্ডিয়ান আগ্রাসন বা ইন্ডিয়ান ইন্ডিয়ান বিএসএফ, ইন্ডিয়ান কোনো পলিটিশিয়ান আপনাদের উপরে বা বাংলাদেশের উপরে হামতি থামতি করতে পারতো না। প্রতিটা সেনাবাহিনী তার বিভাগকে সে প্রোটেক্ট করে রাখবে। একটা সেনাবাহিনী প্রধান যদি ইন্ডিয়ার কাছে বিক্রি হয়ে যায়, বাকি আরও 5টা সেনাবাহিনী তার জায়গায় সে দৃঢ়ভাবে টিকে থাকবে আর কি। ইন্ডিয়া আমাদেরকে বুঝায় যে তারা আমাদের বন্ধু রাষ্ট্র, কিন্তু তারা আমাদেরকে বন্ধু রাষ্ট্র হিসাবে দেখে না। কারণ তাদের যে চালচলন এটা দেখলে আমরা বুঝতে পারি যে যুদ্ধ তো কয়েক প্রকার, যুদ্ধের স্ট্র্যাটেজি, যুদ্ধের কৌশল অনেক ধরনের। একটা হইতেছে সরাসরি অ্যাটাক করা, আরেকটা হইতেছে যদি শত্রুপক্ষের সাথে সরাসরি অ্যাটাক করা না যায় তাহলে তাকে দূর থেকে দুর্বল করে দেওয়া। তো ইন্ডিয়া যদি দেখে সরাসরি অ্যাটাক করে আমাদের কাছ থেকে আমাদের সাথে পারবে না, ইন্ডিয়ার তাও পারমাণবিক আছে, মিসাইল আছে, হ্যান ত্যান বক্সব বহুত কিছু আছে, কিন্তু সরাসরি অ্যাটাক করে তারা বাংলাদেশের সাথে পারবে না। তাহলে এখন কি করণীয়? তো এটা তাদের যেটা করণীয়, তারা দূর থেকে ইনডাইরেক্টলি যুদ্ধ আমাদের সাথে করতেছে, যেটা আমাদের অনেক কর্নেল সাহেবরা আছেন বা অবসরপ্রাপ্ত মেজররা আছেন, তারা বুঝতে পারেন যে ইনডাইরেক্টলি অ্যাটাক করতেছে। এটা হইতেছে যে বিতর্কতভাবে সেনাবাহিনীদের ভিতরে ফাটল ধরানো, বিডিআরদের মধ্যে ফাটল ধরানো, যেরকম বিজিএফ এর মধ্যে, নৌবাহিনীর মধ্যে ফাটল ধরানো। এটা মানে বিতর্কতভাবে শত্রুদেরকে দুর্বল করে দেওয়া, যেরকম পিলখানার হত্যার কারণে দুর্বল করে দিছে। কিছুদিন আগে দেখলাম যে এক ভাই বলতেছেন কচুক্ষেতির ওখানকার ক্যান্টনমেন্টের মধ্যে সরাসরি আর্মি র এজেন্টের অভাব নেই, ওখানে সরাসরি হিন্দি ভাষায় কথা বলতে হয়, বাংলাতে কথা বলে না তারা। বাংলাদেশের সেনাবাহিনীরাই ওখানে হিন্দিতে কথা বলে, মানে পুরোপুরি দখল তাদের। তো এটা হইতেছে মানে কোল্ড ওয়ারের মতো, ঠান্ডা যুদ্ধের মতো, যে ঠান্ডা মাথায় তার আস্তে আস্তে বাংলাদেশটাকে আগ্রাসন করে নিবে আর কি। এর থেকে রক্ষা পাইতে চাইলে আমাদের যেটা করণীয়, আমাদের সেনাবাহিনীদেরকে 6 ভাগে বিভক্ত করে ফেলেন। যদি 6টা বিভাগ হয়, 6টা বিভাগের 6টা সেনাপ্রধান থাকবে, প্রতিটা সেনাপ্রধানের পাওয়ার সেম একই থাকবে। বর্তমানে যেরকম সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান, ওনার যেরকম পাওয়ার আছে সবগুলো সেনাবাহিনীর উপর, এরকম প্রতিটা 6টা বিভাগের 6টা সেনাবাহিনী 6টা ওয়াকারুজ্জামানের মতো থাকবে। একজন যদি ইন্ডিয়ার কাছে বিক্রি হয়ে যায়, বাকি আরও 5 জন পুরো বাংলাদেশকে প্রোটেক্ট রাখতে পারবে। যদি দ্বিতীয় জন বিক্রি হয়ে যায়, তাহলে বাকি 4 জন আছে, ওই 4 জনে মিললা বাকি 2টাকে সোজা করে ফেলতে পারবে। বা ওই বাকি 4 জন বিক্রি হওয়ার আগে আগে আপনারা যে 2 জন বিক্রি হয়ে গেছে ওই 2 জনকে ট্রান্সফার করতে পারবেন, অথবা অবসরে পাঠাইতে পারবেন, আর নয় আইনের আওতায় তাদেরকে আনতে পারবেন। আপনাদের এই অপশনগুলো থাকবে। এটা ভাই ব্যক্তিগত মত, দেশের জন্য আর কি। আপনার যে অবস্থা দেখে আমরা দেখে বুঝতে পারি। তো আপনার যে এখন করণীয়, দেশকে উন্নয়ন করার পাশাপাশি নিজেকে ডেভেলপমেন্ট করা, নিজের দলটাকে পরিশুদ্ধ করা, দলের মধ্যে কারা কারা শত্রু আছে, দলের মধ্যে কারা কারা আপনার উপরে দিয়ে পানি ডালতেছে, নিজ দিয়ে আপনার উপর কাটতেছে, এগুলো চিনার পরে আপনাকে অ্যাকশন নেওয়া। আপনার সময় এখন মাত্র শুরু হয়েছে, এর মধ্যে একটা ভিডিও দেখলাম যে 1 মাসের সময় আপনাকে দেওয়া হয়েছে, আর নয় এটা করো এটা করো, এর কিছু করতে পারবে না। এরা হচ্ছে বিতু জাতি, এরা আপনাদেরকে ভয় দেখাবেই করবে। তারপর আপনারা যদি এরকমভাবে স্ট্রং হয়ে থাকেন, এরা কিছু করতে পারতো না। ইন্ডিয়া যদি বাংলাদেশকে অখণ্ড ভারতের ভিতরে ঢুকাইতে চায়, তাহলে ইন্ডিয়া ইনশাল্লাহ 8 থেকে 10টা ভাগে বিভক্ত হয়ে যাবে। এটা আমরা খুব ভালো করে জানি।